হ্যালো নমস্কার, मैं एडवोकेट कुमार लीगल टेक्निकल চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি অবশ্যই একটু এক মিনিট ভীষণ ইম্পর্টেন্ট এবং খুবই সংবেদনশীল, গুরুত্বপূর্ণ। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 8 দিনের মধ্যে এটাকে ইমপ্লিমেন্টেড করা হয় এবং এই বিল নিয়ে নানান ধরনের কথা উঠেছে, নানান ধরনের। এবার বিরোধীরা তো বিরোধিতা করবেন, ঠিক। বিরোধিতায় তারা নানান প্রশ্ন করেন, অনেকে জেনে শুনে অনেক অবান্তর প্রশ্ন করেন। তারা সব পণ্ডিত ব্যক্তি, কিন্তু জানি না কেন এই জাতীয় বোকা বোকা প্রশ্নগুলো করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। যাই হোক, আমাদের সেটা নিয়ে আলোচনা নয়, আমাদের আলোচনা এই বিলটা নিয়ে। এই বিল নিয়ে নানান ধরনের কথা উঠেছে। কেউ বলেছেন এটি মানবাধিকারের বিরুদ্ধে, কেউ বলেছেন এটি দেশের নিরাপত্তার পক্ষে, কেউ আবার বলেছেন এটি আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করা হয়েছে এই বিলে। আমি আজ বলবো এই আইনের প্রস্তাবিত ধারা, যুক্তি, আইনগত ভিত্তি এবং সাধারণ মানুষের কি জানার দরকার, এই বিলটি কি, এই ব্যাপারে আমি বলে রাখবো। প্রতিবারই যেমন আমি বলি যে আমি এই ভিডিওগুলো বানাই কিছু ডেটা ভিত্তিক কন্টেন্টের ওপর, এবং যাতে আপনারা সহজ সরল ভাষায় আমাদের দেশের আপডেটেড আইন কানুনগুলো জানতে পারেন। এটা একটা শিক্ষামূলক ভিডিও। এখানে আমার আইনি পরিষেবার কোনো প্রচার বা প্রসারের কোনো আবেদন আমি কিন্তু রাখি না, এবং কেউ ফোন করবেন না। যদি এই সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আগামী ভিডিওতে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা ডিসক্লেমার পার্ট রইল, বলতে হয়। তো প্রথমে আমরা জানবো বিলটি কি। এই বিলটি মূলত 1946-এর ফরেনার্স অ্যাক্ট অ্যান্ড 1947 এর ইমিগ্রেশন কন্ট্রোল অ্যাক্টকে সরিয়ে একটি সমন্বিত আধুনিক আইন তৈরির প্রয়াস। তাহলে বোঝা গেল 1946-এর ফরেনার্স অ্যাক্ট যেটা ছিল আর 1947-এর ইমিগ্রেশন কন্ট্রোল অ্যাক্ট যেটা ছিল, এই দুটোকে একটা সমন্বয় করে একটা প্রয়াস। মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ও অবৈধ বিদেশের মধ্যে যারা বৈধভাবে বা অবৈধভাবে আমাদের দেশে এসে থাকছেন তাদেরকে স্পষ্টভাবে পার্থক্য করা, নিরাপত্তা সংক্রান্ত হুমকির মূল্যায়ন করা, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা, বিদেশিদের রেজিস্ট্রেশন ও নজরদারি সহজ করা, ডিপোর্টেশন প্রক্রিয়াকে আইনি কাঠামোয় নিয়ে আসা। সোজা সাপটা কথা, আমার দেশে আমার সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে আর এন্টারটেইন করবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব যারা আছেন, যারা সুনাগরিক হতে চান, তারা অবশ্যই সিএএ এর মারফত প্রক্রিয়া করে ফেলুন। পার্ট 2, গুরুত্বপূর্ণ ধারা ও প্রস্তাব। দেখুন, সেকশন 3 দেশে প্রবেশে বা অবস্থানের বৈধতা নির্ধারণ করবে ইমিগ্রেশন অফিসার, যিনি হবেন প্রশিক্ষিত সরকারি নিয়োগপ্রাপ্ত। সেকশন 5 বিশেষ রেজিস্ট্রেশন অথরিটির মাধ্যমে সকল বিদেশিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক করবে। সেকশন 7 and 8 দেশে থাকার নিয়ম লঙ্ঘন করলে
আইনি প্রক্রিয়ার সতর্কতা, হেফাজত ও প্রয়োজনে বিতরণ, ডিপোর্টেশন। একবার চোখ বুলিয়ে নি। সেকশন 3 কি বলছে? বলছে দেশে প্রবেশ বা অবস্থানের বৈধতা নির্ধারণ করবে ইমিগ্রেশন অফিসার। আমরা জানি প্রত্যেকটা স্টেটে একটা করে FRROর ফরেনের ইমিগ্রেশন অফিস আছে, যেখানে আমরা লং টার্ম ভিসা এক্সটেনশনের আবেদন করে থাকি। প্রত্যেকটা জেলায় SP অফিসেরও এরকম একটা সেল থাকে ফরেনার্সদের জন্য। তো এই বিলটা কি করবে? যিনি অফিসার নির্ধারণ করবেন তিনি অবশ্যই একজন ইমিগ্রেশন অফিসার হবেন, ট্রেইনড, স্কিলড, এডুকেটেড, যিনি হবেন প্রশিক্ষিত, সরকারি নিয়োগপ্রাপ্ত। 5 নম্বর সেকশনে কি বলছে? বিশেষ রেজিস্ট্রেশন অথরিটির মাধ্যমে সকল বিদেশিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক। আপনি বিদেশ থেকে এসছেন, ভিসা পাসপোর্ট নিয়ে এসছেন, আপনার ভিসার দিন শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু ভিসা শেষ হওয়ার একদিনও আর ভারতবর্ষে থাকতে পারবেন না। যদি থাকেন, তার জন্যই এই আলোচনা, কি হবে যদি থাকেন। সেকশন 7 and 8 কি বলছে? সেকশন 7 and 8 বলছে এই দেশে থাকার নিয়ম যদি লঙ্ঘন করেন, আইনি প্রক্রিয়ায় সতর্কতা। আপনি যদি এই দেশের ঢুকে এদেশের আইনকেই না মানেন, ইললিগালভাবে আপনি থাকতে থাকেন, তাহলে আপনাকে আইনি প্রক্রিয়ায় সতর্ক করা হবে, আপনাকে হেফাজতে নিতে পারে, অ্যারেস্ট করতে পারে, পাওয়ার আছে, প্রয়োজনে বিতরণ করতে পারে, ডিপোর্ট করে দিতে পারে আপনার দেশে। যদি সেই জাতীয় কোনো ক্লু, কোনো এভিডেন্স আসে যে আপনি অবৈধভাবে এখানে থাকছেন, তো এইগুলো আপনার ওপর হতে পারে। আপনি অ্যারেস্ট হতে পারেন, আপনি ডিপোর্ট হতে পারেন, আপনার ওপর আইনি সতর্কতা, আপনাকে আইনি লিগাল নোটিশ আপনি পেতে পারেন। সেকশন 9, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হোটেল এবং বাড়িওয়ালাদের কাছে, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হোটেল এবং বাড়িওয়ালাদের কাছে বিদেশিদের সম্পর্কিত তথ্য রাখা ও তা প্রশাসনের সাথে শেয়ার করা বাধ্যতামূলক। হসপিটাল অথরিটি, শুনে রাখুন, আপনাদের কাজে লাগবে, নইলে আপনারাও কিন্তু এই আইনের আওতায় লিগ্যাল নোটিশ পেয়ে যাবেন। হাসপাতাল অথরিটি, তারপর ধরুন কোনো আশ্রমে কেউ আছে, তারা যদি বিদেশি হয়, এখানে বাংলাদেশিকেও বিদেশি ধরা হবে, কারণ বাংলাদেশ আলাদা দেশ, ঠিক আছে? তো তাদের প্রশাসনের সাথে তাদের সমস্ত আইডেন্টিটি, তাদের সমস্ত ডকুমেন্টেশন, তাদের সম্বন্ধে আপনাকে মূল কথা প্রশাসন, পুলিশকে জানাতে হবে যে এই লোকটা অমুক দেশ থেকে এসে আমার বাড়িতে ভাড়া নিয়েছে, আমি তাকে ভাড়া দিয়েছি, এর ভিসা এই ব্যাপার আছে, পরিষ্কার। যারা নির্যাতিত, সেকশন 11 কি বলছে এই বিলে? যারা নির্যাতিত অবস্থায় এসেছে, রিফিউজি সিস্টেম শিকার, তাদের জন্য পৃথক শ্রেণীভুক্ত মানবিক বিবেচনার সুযোগ রাখা হয়েছে এই আইনে। আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি নির্যাতিত হয়েছেন, আপনি দেশে ফিরলে আপনার প্রাণ সংশয় আছে, আপনি প্রশাসনের প্রসিডিংয়ে আসুন। আপনি যদি লুকিয়ে চুরিয়ে মিথ্যা কথা বলে থাকার চেষ্টা করেন, আপনাকে কিন্তু ঠিক আইডেন্টিফাই করবে এবং আপনাকে স্টেট অ্যারেস্ট করবে, ডিপোর্ট করে দেবে, এই আইনের বলে। তো সময় এসেছে ভুল শুধরানোর। এবার পার্ট 3-তে আমরা একটু দেখে নিই যেসব প্রশ্ন উঠেছে, মানে হাস্যকর প্রশ্ন। একজন বলছে এই বিলে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? এই বিলটাতে কি মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে? আপনি বিদেশ থেকে আসছেন, আমাদের দেশে থাকছেন, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, আপনি নাগরিক নন, আপনি ইললিগাল ইমিগ্রেন্ট, কোনো বিশ্বের কোনো দেশ আপনাকে এন্টারটেইন করে না। ভারতবর্ষ কি লঙ্গরখানা যে কেউ যখন খুশি
বেড়া টপকে চলে আসবে, আর আমরা তাদের পৃষ্ঠপোষকতা করব। সেই দিন শেষ। এই নতুন ভারত, এই ভারতে ইয়ার্কি করা চলবে না। একদম সিরিয়াসলি এবারে প্রসিডিংয়ে আসুন, নয়তো ডিপোর্টেশনের অভিজ্ঞতা নিন, আর কি বলবো। হ্যাঁ, তো উত্তর হচ্ছে এই বিল আন্তর্জাতিক রীতি যেমন UNCHR রেগুলেশনস মেনেই তৈরি হয়েছে। এরম নয় যে যা খুশি তাই একটা করে দিলাম। নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের সরকার, সারা ভারতবর্ষ নরেন্দ্র মোদীর পরিবার। এখানে আমরা কারুর সাথে ইনজাস্টিস হতে দেব না। কিন্তু কেউ যদি মনে করে সেটার সুযোগ নিয়ে একটু চালাকি করবে, আমরা রেয়াত করব না। ভারত সরকার রেয়াত করবে না। কিন্তু মানবাধিকারের ভারসাম্য রেখে রাষ্ট্রীয় নিরাপত্তার গুরুত্ব স্বীকার করতে হবে। পরিষ্কার? এই পর্যন্ত বোঝা গেল। আমি আবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আগামী ভিডিওতে আবার আপনাদের জানাবো। প্রশ্ন 2, তথ্য শেয়ার করার বাধ্যবাধকতা কি গোপনীয়তা নষ্ট করে? আপনার বাড়িতে একজন ভাড়াটিয়ে এসছে, তার তথ্য আপনি দিচ্ছেন কাউকে বা শেয়ার করছেন, সেটা কি গোপনীয়তা নষ্ট হচ্ছে তার? সকল তথ্যই ডেটা প্রোটেকশন ল মেনে সংগৃহীত ও ব্যবহৃত হবে। ডেটা প্রোটেকশন লটা কি, এ বিষয়ে যদি কারোর প্রশ্ন থাকে আর একদিন একটা ভিডিও বানাবো। এটি কোনোভাবেই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের উদ্দেশ্য নয়, বরং সন্দেহভাজন কার্যকলাপ শনাক্ত করার জন্য এই বিলটা আনা হয়েছে। দেখুন, কেউ যদি এসে বোম ফাটায়, ও বোম আপনিও ফাটতে পারেন, আমিও ফাটতে পারি, ও যার ধর্ম কিছু দেখে না। এই সমস্ত কার্যকলাপ রোখার জন্য সন্দেহভাজন কার্যকলাপ যারা করাবেন, যারা ভারতবর্ষের ক্ষতি চাইবেন, ক্ষতি করতে চাইবেন, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য এই বিলটি ভারত সরকার নিয়ে এসছে। প্রশ্ন 3, ডিপোর্ট করার ক্ষমতা কি নির্বিচারে দেওয়া হচ্ছে? নির্বিচারে দেওয়া হচ্ছে, এমনি এমনি ডিপোর্ট করে দেওয়া হচ্ছে এই বিল মারফত? উত্তর না। যে কোনো ব্যক্তি যদি নিজেকে বৈধ প্রমাণ করতে পারেন, তবে তাকে দেশে থাকতে বাধা দেওয়া হবে না। সেই জন্য আমি পুরনো ভিডিওতে বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব CAA-তে আবেদন করুন। আমাকে দিল্লি থেকে একজন ফোন করেছিলেন 7 দিন আগে। আমি বলেছিলাম CAA-তে আবেদন করে দিন, প্রসিডিওর মেনটেন করুন। করেননি। পরশুদিন 40 জন অ্যারেস্ট হয়ে গেছে। আমাদের এখানকার নেতা মন্ত্রীরা বুঝিয়েছিল CAA-তে আবেদন করলে আপনারা আইডেন্টিফাইড হয়ে যাবেন, ট্র্যাক হয়ে যাবেন, এবং সেই ট্র্যাকিং থেকে NRC-তে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। এই লোকগুলো তো CAA-তে আবেদন করেনি, তাহলে এটা ট্র্যাক হলো কি করে? কি করে? যে কোনো ব্যক্তি যদি নিজেকে বৈধভাবে প্রশ্ন 3, তাহলে বোঝা গেল ডিপোর্ট করার ক্ষমতা কি নির্বিচারে দেওয়া হচ্ছে? কখনোই দেওয়া হচ্ছে না। আমার দেশে যারা অবৈধভাবে আছে, প্রত্যেকটা দেশে যারা অবৈধভাবে থাকে, তাদের শনাক্ত করা এবং তাদের ডিপোর্ট করার অধিকার প্রত্যেকটা দেশের আইনে আছে। আমাদের দেশে হালকা ছিল, এটাকে একটু টাইট করা হয়েছে। আপনারা জানেন কি পরিস্থিতি চলছে। দেশের বাইরের শত্রুদের সাথে তো আমাদের সেনাবাহিনী যথেষ্ট বুঝে নিচ্ছে। দেশের ভেতরে যে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে সংঘবদ্ধ হয়ে আমাদের সবাইকেই লড়াইতে অংশগ্রহণ করতে হবে। যে প্রফেশনে আছেন, সতর্ক থাকুন, সতর্ক থাকুন, নইলে আর 5 জনের সাথে আপনার বিপদও কম হবে না। বৈধভাবে প্রমাণ করতে পারেন, তবে তাকে দেশে থাকতে বাধা দেওয়া হবে না। কিন্তু যারা জাল পাসপোর্ট, জাল নথি ছাড়া প্রবেশ করেছেন, মেয়াদ উত্তীর্ণ ভিসা ব্যবহার করছে, ভিসার মেয়াদ চলে গেছে, ও আরামসে ঘুরে বেড়াচ্ছে বাঁশি বাজিয়ে, ও সব এখন আর ভারত এগুলো এন্টারটেন করবে না। জাস্ট অ্যারেস্ট করবে, ডিপোর্ট করে দেবে। মেয়াদ উত্তীর্ণ ভিসা ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো নিতে হবে, নিতে তো হবেই। মেয়াদ চলে গেছে, তাও থাকছেন কেন? কি উদ্দেশ্য আপনার? প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে। বিশ্ববিদ্যালয় বা হাসপাতালের উপরেই দায় কেন?
প্রশ্ন করেছে বিশ্ববিদ্যালয় বা হাসপাতালের ওপরে দায় কেন? বিশ্ববিদ্যালয় বা হাসপাতাল মাধ্যম হিসেবে কাজ করবে প্রয়োজনে, কেন? বহু লোকই বাইরে থেকে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো এতটাই উন্নত, বিদেশে থেকে বহু লোক, বহু ছাত্রছাত্রীরা আমাদের দেশে স্টুডেন্ট বিষয়ে পড়াশুনো করতে আসে। এটা তাদের ওপর অযথা বোঝা নয়, বরং নিরাপত্তা নজরদারির অংশ। ভারতে অনেক অনুপ্রবেশকারী উচ্চশিক্ষার ছদ্মবরণে এসেছে, এই আইন সেটা আটকানোর চেষ্টা মাত্র। অনেকেই এসছে দুর্বৃত্তায়ন করতে, কিন্তু একটা স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছে, ছাত্র সেজে ঢুকেছে। রাক্ষসগুলো আইডেন্টিফাই করতে হবে। দায়িত্ব কার? ইউনিভার্সিটির। তাদের সমস্ত তথ্য সরকারকে এবং প্রশাসনকে জানাতে বাধ্য হতে হবে ইউনিভার্সিটিকে। পার্ট 4, সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক কি বুঝবেন? সাধারণ नागरिक तो साधारण नागरिक, रोटी कपड़ा मकान के चक्कर में वो लोग पूरा दिन निकाल लेते हैं। सारा दिन তাদের কেটে যায় তাদের সাধারণ খাদ্য, আহার, বস্ত্র, বাসস্থান সব মেনটেন করতে। তাদের কাছে এই খবরগুলো কিভাবে যাবে? সেই জন্যই তো আমরা এসেছি, সেই জন্যই আমরা কলম ধরেছি, যে সাধারণ মানুষকে সাধারণভাবে জলের মতো পরিষ্কার করে আইনগুলো বুঝিয়ে দেব, যাতে কেউ আপনাদের ঠকাতে না পারে, কেউ আপনাদের বিপদগামী করতে না পারে, কেউ আপনাদের ব্যবহার করতে না পারে। তাই সতর্ক থাকবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার ব্যবস্থা করে দেবেন। প্রশ্ন 4, সাধারণ নাগরিক কি বুঝবেন? যারা বৈধ, বৈধ পাসপোর্ট, বৈধ ভিসা, বৈধ রেজিস্ট্রেশন থাকলে ভয় নেই। আপনি পাসপোর্ট নিয়ে এসছেন, আপনার কাছে ভিসা ভ্যালিড আছে, আপনি রেজিস্ট্রেশনস আছে, আপনি UNCHR-এ আপনি আবেদন করেছেন শরণার্থীর জন্য, আপনি শরণার্থী সার্টিফিকেট নিয়ে আছেন, আপনি বৈধ আছেন, আপনার কোনো টেনশন নেই। টেনশন কাদের? যারা বেড়াটোপকে এসে দুমাদুম করে আধার কার্ড প্যান কার্ড বেরিয়েছিল, এই সব মালগুলোকে এবার ট্রেস করা হবে। আর যারা প্যান কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে, এই নাম 2 নম্বরই ভাবে, তারা রেয়াত পাবে না। দিন গুনুন, যা পাপ করেছেন তার ফল তো এখানে আপনাকে ভুগতেই হবে, কিছু বলার নেই। কারি কারি টাকা নিয়েছেন, বিদেশি থেকে হামলে পড়েছেন, লুটপাট করেছেন এদের ওপর, বিপথে এদেরকে প্রচলিত করেছেন, দায়ী আপনারা। জেনে করুন না জেনে করুন। শিক্ষার্থী, চিকিৎসার জন্য আগত ব্যক্তি, মেডিকেল ভিসা এসছে, তাদের জন্য আলাদা ক্যাটাগরি ও নিরাপত্তা বিধান রয়েছে। যারা ট্রিটমেন্টের জন্য এসছে, ভারত সরকার তাদের সিকিউরিটি দেবে, অ্যাডিশনাল সিকিউরিটি পাবে তারা, এই আইনের বলে। যারা অবৈধ, সীমান্ত দিয়ে বেআইনিভাবে প্রবেশ, কোনো বৈধ পরিচয়পত্র নেই, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাস করেছে, এই বিল তাদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ডিপোর্ট ও সংশোধনের সুযোগ করে দিচ্ছে। সংশোধন মানে তো সংশোধনাগার, মানে জেলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আর দরকার পড়লে ডাইরেক্ট ডিপোর্ট। আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনাকে বাংলাদেশের একটা বন্দরে গিয়ে ফেলে দিয়ে চলে আসবে। আপনার সরকারকে বলে দেবে আপনার লোক, আপনি বুঝে নিন। এসব গার্বেজ যেন আগামী দিন আমাদের দেশে ঢোকার সাহস তো অনেক দূরের কথা, চিন্তাও না করে। পার্ট 5, মানবিক ও আইনি ভারসাম্য। একটু দেখে নেওয়া যাক। এই আইনের সবচেয়ে বড় দিক হলো এটি প্রতিরোধ ও মানবতা ও ভারসাম্য এগুলোর সমন্বয়। একদিকে নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশ বন্ধ করা, অন্যদিকে নিপীড়িত সংখ্যালঘু বা নির্যাতনের শিকার ব্যক্তি হলে তাদের জন্য বিশেষ বিবেচনা করা, তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে আশ্রয় দেওয়া। তার মানে এটা নয় যে যে কেউ চলে আসবেন, হ্যাঁ আমাকে অত্যাচার করা হয়েছে, প্রমাণ দিন, কিছু তো প্রুফ আছে আপনার কাছে, ব্যক্ত করুন, ডিক্লারেশনে দিন, আইনজীবীর পরামর্শে এগিয়ে চলুন, প্রসিডিংয়ে আসুন। তা না হলে বিপদ। যত দিন বাড়ছে তাদের বিপদ কিন্তু তত বাড়ছে।
একজন আইনজীবী হিসেবে আমি বলবো আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবশ্যই সতর্কতা ও মানবিকতা বজায় রেখে এই আইন প্রয়োগ করতে হবে। ইন পার্ট 6 শেষ কথা, কোনো আইনই নিখুঁত হয় না। এটা তাহলে এত লড়াই চলতো না লজিকের। ফটাফট কেস ফাইল হতো, ফটাফট শাস্তি হয়ে যেত, ফটাফট জাস্টিস হয়ে যেত। সমস্ত আইনেরই সমালোচনা থাকে, এরও থাকবে। ইমিগ্রেশন বিল 2025-এর লক্ষ্য হলো ভারতকে নিরাপদ রাখা, বৈধ বিদেশিদের সম্মান বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ রোধ করা, যারা বিদেশে বৈধভাবে থাকতে চান তাদের সাহায্য করা, যারা আইন ভেঙে ঢুকছে তাদের বিরুদ্ধে আইন চলবে। আমি অ্যাডভোকেট কুমার একজন ভারতীয় হিসেবে এই আইনের বিশ্লেষণ তুলে ধরলাম। আপনাদের বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকুক, কিন্তু হোক তথ্য যুক্তির ওপর ভিত্তি করে। আজকের ভারত নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক বলিষ্ঠ ভারত। ভারতীয় জনতা পার্টির সরকার হিন্দু বন্ধু সরকার। তাই সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যদি কোনো ডকুমেন্ট না থাকে সিএতে আবেদন করুন, যদি সিএতে অ্যাপ্লিকেবল না হন শরণার্থীর আবেদন করুন, শরণার্থীর আবেদন যদি করতে না পারেন লং টার্ম ভিসার আবেদন করুন। প্রশাসনের কাছে গিয়ে জানান আপনার দুঃখ কষ্ট বেদনার কথা। কেউ আপনাকে মারবে না, ধরবে না, অ্যারেস্ট করবে না, শুনবে। মানবিক দিক দিয়ে বিচার হবে। আপনার পাশে ভারতের ন্যায় ব্যবস্থা আছে, এগুলো আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি। আপনার পাশে মানবাধিকার কমিশন আছে, খোঁজ নিন কোথায় তাদের অফিস, কোথায় তারা থাকে, আপনার জেলায় কোন জায়গায় তাদের লোক পাওয়া যাবে। আলোচনা করুন, ডিসকাস করুন, বসে থাকবেন না, তাড়াতাড়ি করুন। সময় কিন্তু খুব কম। বেশি বড় ভিডিও তো আমি বানাই না। তো নমস্কার, এখানেই শেষ করব। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।